যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে আবারও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের উত্তর পশ্চিমাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়েছে একটি বড় অগ্নিকাণ্ড। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে হাজারো মানুষকে জরুরি ভিত্তিতে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ওল্ড ট্রেইলস ফায়ার নামে পরিচিত এই দাবানল শনিবার দুপুরে ঝোপঝাড় ও শুকনো ঘাসে আগুন লাগার মাধ্যমে শুরু হয়, কিন্তু প্রবল বাতাসের কারণে কয়েক ঘন্টার মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আবাসিক এলাকায়। এক পর্যায়ে আগুন স্পোকেন নদীও অতিক্রম করে ফলে নতুন নতুন এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশ জুড়ে কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যায় এবং অনেক বাসিন্দাকে তড়িঘড়ি গাড়িতে করে এলাকা ছাড়তে হয়। মহাসড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় কারণ মানুষ নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে এলাকা ত্যাগ করতে থাকে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রাকৃতিক সম্পদ বিভাগ জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত আগুনে প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে। কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করা হলেও ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব তখনও প্রকাশ করা হয়নি। আগুনের বিস্তার অব্যাহত থাকায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে সর্বশেষ তথ্যানুযায়ী আগুনের নিয়ন্ত্রণের হার ছিল 0%। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটনের জন্য পার্টিকুলারলি ডেঞ্জারাস সিচুয়েশন রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করেছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অগ্নিকাণ্ডের পরিবেশ নির্দেশ করে। এদিকে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্তা আগুনের ঝুঁকি কমাতে কিছু এলাকায় পূর্ব সতর্কতামূলকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। কর্মকর্তারা বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা সরিয়ে নেওয়ার নির্দেশ কঠোরভাবে মেনে চলেন এবং গুজবে কান্না দিয়ে শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুসরণ করেন। বিশেষজ্ঞদের মতে, চলমান তাপপ্রবাহ, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাস একসঙ্গে কাজ করায় পশ্চিম যুক্তরাষ্ট্রে দাবানলের ঝুঁকি অনেক বেড়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের বড় দাবানল আগের তুলনায় আরও ঘন ঘন এবং আরও বিধ্বংসী হয়ে উঠছে বলেও তারা সতর্ক করেছেন। সব মিলিয়ে স্পোকেনের এই দাবানল আবারও মনে করিয়ে দিলেও চরম আবহাওয়া ও জলবায়ুগত পরিবর্তনের যুগে একটি ছোট আগুনও খুব অল্প সময়ে বড় মানবিক সংকটে পরিণত হতে পারে। এখন নজর থাকবে দমকল বাহিনীর অভিযানের দিকে। আগুন কত দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং শেষ পর্যন্ত কতটা ক্ষয়ক্ষতি হয়, সেটি এখন সবার বড় উদ্বেগ। মধ্যপ্রাচ্যে কয়েকদিন ধরে যুদ্ধের আশঙ্কা চরমে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্র সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় মোড় নিল পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। তার দাবি, কূটনৈতিক আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী সামরিক প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে তিনি মনে করেন, যদি দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয় তাহলে নতুন হামলা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। তাই আপাতত সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেই আলোচনায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি অবকাঠামো এবং সম্ভাব্য ইরানি পাল্টার হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এরপরে হামলা স্থগিতের সিদ্ধান্ত আসে। ট্রাম্প আরও ইঙ্গিত দেন, ভবিষ্যতে সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন সমাধানের পথ খোঁজা হতে পারে। তবে এসব বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। অন্যদিকে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের কয়েকটি দাবি অস্বীকার করা হয়েছে। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি এবং তারা এখনও নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রেখেছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, নতুন কোনো হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। বিশ্লেষকদের মতে এটি ট্রাম্প প্রশাসনের পরিচিত কৌশলের আরেকটি উদাহরণ। প্রথমে কঠোর সামরিক চাপ সৃষ্টি করা, এরপর আলোচনার সুযোগ রাখা। অতীতেও এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একাধিকবার সামরিক অভিযান স্থগিত করে কূটনৈতিক পথ বেছে নিয়েছে।
তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক উপস্থিতি বহাল রয়েছে, আর ইরানও তাদের প্রতিরক্ষা অবস্থান পরিবর্তনে কোনো ঘোষণা দেয়নি। ফলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র দ্বারপ্রান্ত থেকে আপাতত এক ধাপ পিছিয়েছে মধ্যপ্রাচ্য। কিন্তু এই বিরতি কি স্থায়ী শান্তির সূচনা, নাকি আরও বড় সংঘাতের আগে সাময়িক বিরাম? সেই প্রশ্নের উত্তর এখন অজানা। বিশ্বজুড়ে নজর এখন ওয়াশিংটন, তেহরান এবং উপসাগরীয় অঞ্চলের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে। পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র কোনটি? এই প্রশ্নের উত্তরে অধিকাংশ বিশেষজ্ঞের প্রথম উত্তর পারমাণবিক অস্ত্র। এমন একটি অস্ত্র যা কয়েক সেকেন্ডের মধ্যেই একটি শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে এবং যার প্রভাব বহু বছর ধরে মানুষ ও পরিবেশের উপর থেকে যেতে পারে। কিন্তু পারমাণবিক অস্ত্র আসলে কি? এটি কিভাবে কাজ করে? আর কেন বিশ্বের বড় বড় শক্তিগুলো আজও এই অস্ত্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে বিবেচনা করে? সাধারণ বিস্ফোরকের সঙ্গে পারমাণবিক অস্ত্রের সবচেয়ে বড় পার্থক্য হল এর শক্তির উৎস। প্রচলিত বোমা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিস্ফোরিত হয়, কিন্তু পারমাণবিক অস্ত্রের শক্তি তৈরি হয় পরমাণু, নিউক্লিয়ার বা কেন্দ্র থেকে। খুব অল্প পরিমাণে পদার্থ থেকেই বিপুল শক্তির উৎপন্ন হয়। পারমাণবিক অস্ত্র মূলত দুই ধরনের। প্রথমটি ফিশন বোমা বা পারমাণবিক বিভাজন ভিত্তিক বোমা। এতে ইউরেনিয়াম 235 অথবা প্লুটোনিয়াম 239 মতো তেজক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। পরমাণু ভেঙে যাওয়ার সময় প্রচণ্ড শক্তি, তাপ এবং বিকিরণ সৃষ্টি হয়। দ্বিতীয়টি হলো ফিউশন বোমা, যা হাইড্রোজেন বোমা নামেও পরিচিত। এতে প্রথমে একটি ফিশন বিস্ফোরণ ঘটিয়ে অত্যন্ত উচ্চ তাপমাত্রা তৈরি করা হয়। এরপর হাইড্রোজেনের আইসোটোপ একত্রিত হয়ে আরও অনেক বড় বিস্ফোরণ সৃষ্টি করে। এই ধরনের বোমা সাধারণ পারমাণবিক বোমার তুলনায় বহু গুণ বেশি শক্তিশালী। একটি পারমাণবিক বিস্ফোরণের পর সাধারণত তিনটি প্রধান ধ্বংসাত্মক প্রভাব দেখা দেয়। প্রথমত তৈরি হয় অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের তরঙ্গ, যা আশেপাশের ভবন, সেতু এবং অবকাঠামো ধ্বংস করে দিতে পারে। দ্বিতীয়ত সৃষ্টি হয় অত্যাধিক তাপ, যা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এতে বিস্ফোরণ স্থলের আশপাশে বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। তৃতীয়ত নির্গত হয় তেজক্রিয় বিকিরণ, যা মানুষের শরীরে দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে এবং পরিবেশকে বহু বছর পর্যন্ত দূষিত রাখতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 1945 সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছিল। এই দুটি হামলা ইতিহাসে পারমাণবিক অস্ত্রের একমাত্র যুদ্ধকালীন ব্যবহার হিসেবে পরিচিত। এর মানবিক ও পরিবেশগত প্রভাব বহু বছর ধরে অনুভূত হয়েছে। বর্তমানে বিশ্বের কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী। আন্তর্জাতিক পর্যায়ে এই অস্ত্রের বিস্তার রোধে বিভিন্ন চুক্তি থাকলেও পারমাণবিক নিরস্ত্রীকরণ এখন বড় একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে আধুনিক পারমাণবিক অস্ত্রের ধ্বংস ক্ষমতা অতীতের তুলনায় আরও অনেক বেশি। তাই এমন একটি অস্ত্র ব্যবহারের ঝুঁকি শুধু একটি দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য উদ্বেগের বিষয়। তবে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি: পারমাণবিক অস্ত্রের প্রকৃত প্রভাব নির্ভর করে এর ধরন, বিস্ফোরণের শক্তি, উচ্চতা, ভৌগোলিক অবস্থান এবং জনবসতির ঘনত্বের মতো নানান বিষয়ের উপর। তাই কোনো নির্দিষ্ট বোমা কতটা এলাকা ধ্বংস করবে সেই সম্পর্কে একক কোনো সংখ্যা সব পরিস্থিতিতে প্রযোজ্য নয়। সব মিলিয়ে পারমাণবিক অস্ত্র মানব সভ্যতার সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তিগুলোর একটি। এ কারণেই আন্তর্জাতিক কূটনীতি, অস্ত্র নিয়ন্ত্রণ এবং শান্তি প্রতিষ্ঠার আলোচনায় এই অস্ত্র আজও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত যত দীর্ঘ হচ্ছে, ততই বদলে যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতির হিসাব। বহু বছর ধরে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল উপসাগরীয় দেশগুলো এবার ভিন্ন পথে হাঁটছে।
তারা এখন এমন একটি দেশের দিকে তাকিয়ে আছে যে দেশটি যুদ্ধ নয় বরং অর্থনীতি ও কূটনীতির মাধ্যমে প্রভাব বিস্তার করে, আর সেই দেশটি হলো চীন। সম্প্রতি রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় কয়েকটি আরব রাষ্ট্র এখন বেইজিংয়ের কাছে অনুরোধ করছে যেন চীন তাদের প্রভাব ব্যবহার করে ইরানকে আরও সংযত হতে রাজি করায়। কারণ ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক এবং দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতা বেইজিংকে এমন একটি অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা চাইলেই অন্তত কূটনৈতিকভাবে প্রভাব ফেলতে পারে। এই পরিবর্তনের পেছনে রয়েছে বাস্তব অর্থনৈতিক উদ্বেগ। হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাবের মতো গুরুত্বপূর্ণ পথে অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে তেল রপ্তানিকারক উপসাগরীয় দেশগুলো। তাই তারা চায় সংঘাত আর না বাড়ুক। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন কি সত্যি ইরানের উপর এতটা প্রভাব খাটাতে পারবে? বিশ্লেষকদের মতে বিষয়টি এত সহজ নয়। চীন ইরানের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার এবং ইরানি তেলের গুরুত্বপূর্ণ ক্রেতা। একই সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশের সঙ্গে বেইজিংয়ের বিশাল অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে কোনো এক পক্ষের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া চীনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। গত কয়েক বছরে চীন নিজেকে মধ্যপ্রাচ্যে একজন মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছে। সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের আলোচনায়ও বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে কারণেই এখন অনেক আরব দেশ মনে করছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনও হয়তো উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে। তবে রয়টার্সের বিশ্লেষণে আরেকটি বিষয় উঠে এসেছে, বেইজিং প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আগ্রহী নয়। কারণ চীনের পররাষ্ট্রনীতি মূলত অর্থনৈতিক স্বার্থ, স্থিতিশীল বাণিজ্য এবং সরাসরি সামরিক জড়িয়ে পড়া এড়ানোর উপর ভিত্তি করে। তাই তারা প্রকাশ্যে চাপ দেওয়ার বদলে নীরব কূটনীতি ও পর্দার আড়ালের আলোচনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি চীন ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক প্রভাব আরও বাড়বে। আর যদি ব্যর্থ হয়, তাহলে এটিও স্পষ্ট হবে যে অর্থনৈতিক সম্পর্ক থাকলেই সবসময় রাজনৈতিক বা সামরিক সিদ্ধান্তে প্রভাব খাটানো যায় না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে চলমান সংকট এখন যুদ্ধের নয়, বরং বৈশ্বিক কূটনীতির বড় পরীক্ষা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এবার চীনের ভূমিকার দিকেও তাকিয়ে আছে বিশ্ব। বেইজিং কি সত্যি ইরানকে সংযত করতে পারবে, নাকি সংঘাত আরও বিস্তৃত হবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়। পৃথিবীর শেষ দিন, যাকে ইসলামে বলা হয় কিয়ামত, এটি এমন একটি দিন যেদিন আল্লাহর নির্দেশে সমগ্র সৃষ্টি জগতের সমাপ্তি ঘটবে এবং এরপর শুরু হবে আখিরাতের জীবন। কিন্তু সেই দিনটি কবে আসবে? ইসলামের শিক্ষা অনুযায়ী কিয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। পবিত্র কোরআনে বলা হচ্ছে, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। আর তাই কেউ যদি কিয়ামতের নির্দিষ্ট তারিখ বা বছর দাবি করে, ইসলামের দৃষ্টিতে তা গ্রহণযোগ্য নয়। তবে কোরআন ও সহিহ হাদিসে কিয়ামতের আগে ঘটবে এমন কিছু আলামত বা লক্ষণ বর্ণনা করা হয়েছে। বিজ্ঞ আলেমগণ সাধারণভাবে এগুলোকে দুটি ভাগে ভাগ করেন, ছোট আলামত এবং বড় আলামত। ছোট আলামতের মধ্যে রয়েছে মানুষের নৈতিক অবক্ষয়, মিথ্যা ও প্রতারণা বৃদ্ধি, আমানতের খেয়ানত, সুদের বিস্তার, অশ্লীলতার প্রসার, অযোগ্য ব্যক্তির নেতৃত্বে আসা এবং সময় দ্রুত চলে যাচ্ছে বলে মানুষের অনুভব হওয়া। অনেক হাদিসে আরও এসেছে, মানুষের মধ্যে হত্যা, বিভেদ এবং ফিতনা ফাসাদ বেড়ে যাবে। এরপরেই আসবে বড় আলামত। ইসলামী বর্ণনা অনুযায়ী এগুলোর অন্যতম হল ইমাম মাহদির আবির্ভাব। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মুসলিমদের নেতৃত্ব দেবেন বলে হাদিস শরীফে উল্লেখ রয়েছে। এরপর আবির্ভূত হবে দাজ্জাল। সহিহ হাদিসে দাজ্জালকে মানব জাতির জন্য সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। সে নিজেকে বড় ক্ষমতাধর হিসেবে উপস্থাপন করবে এবং বহু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এরপর আল্লাহর নির্দেশে আকাশ থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি দাজ্জালকে পরাজিত করবেন এবং পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। এরপর আরও কিছু বড় আলামতের কথা এসেছে হাদিস শরীফের মধ্যে, যেমন ইয়াজুজ ও মাজুজ নামে দুটি জাতির আবির্ভাব, পৃথিবীর বিভিন্ন স্থানে বড় ভূমিধস, আকাশে ধোঁয়া বা দুখান,
সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া এবং একটি বিশেষ প্রাণীর আবির্ভাব যা মানুষের সঙ্গে কথা বলবে বলে কোরআনে উল্লেখ রয়েছে। সবশেষে ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে শিঙায় ফুঁক দেবেন। সেই ফুঁয়ের মাধ্যমে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। এরপর দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেয়া হলে সব মানুষ পুনরুত্থিত হবে এবং আল্লাহর সামনে হিসাবের জন্য উপস্থিত হবে। তবে ইসলামের মূল শিক্ষা হলো কেয়ামতের আলামত নিয়ে অতিরিক্ত জল্পনা কল্পনা নয়, বরং নিজের জীবনকে সংশোধন করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বেশি গুরুত্ব দিতে বলেছেন ঈমান, সৎকর্ম, ন্যায়পরায়ণতা, তাওবা এবং আল্লাহর ইবাদতের প্রতি। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধকে নিশ্চিতভাবে কেয়ামতের চূড়ান্ত আলামত বলে দাবি করা হয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে এমন দাবি করার ক্ষেত্রে সতর্কতা অবশ্যই জরুরি। কারণ কোরআন ও হাদিসে যা স্পষ্টভাবে এসেছে, মুসলমানদের বিশ্বাস তার উপরেই ভিত্তি করা উচিত। পৃথিবী কি আরেকটি ভয়াবহ জলবায়ু সংকটের দিকে এগুচ্ছে? বিশ্বজুড়ে জলবায়ু বিশেষজ্ঞরা এখন নজর রাখছে প্রশান্ত মহাসাগরের দিকে, কারণ সেখানে দ্রুত শক্তিশালী হয়ে উঠছে এল নিনো। আর অনেক বিজ্ঞানীর আশঙ্কা এটি 2026 সালের অন্যতম শক্তিশালী বা সুপার এল নিনোতে রূপ নিতে পারে। যদি সেই পূর্বাভাস সত্যি হয়, তাহলে বিশ্বের বহু অঞ্চলে দেখা দিতে পারে তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা, আকস্মিক বন্যা, দাবানল এবং কৃষিতে বড় ধরনের ক্ষতি। এল নিনো আসলে কি? এটি একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা যেখানে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়। এই অতিরিক্ত উষ্ণতা পৃথিবীর বায়ু প্রবাহ ও বৃষ্টিপাতের ধরন বদলে ফেলে, ফলে যে কোনো দেশে অতিবৃষ্টি হয়, আবার কোথাও দেখা দেয় মারাত্মক খরা। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পূর্বাভাস অনুযায়ী আগস্ট থেকে অক্টোবরের মধ্যে এল নিনো আরও শক্তিশালী হতে পারে। কিছু আবহাওয়া মডেল বলছে এটি গত শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যদিও এখনই নিশ্চিতভাবে এমনটি বলা যাচ্ছে না, তবুও সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থাও সতর্ক করেছে, শক্তিশালী এল নিনো বৈশ্বিক গড় তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। এর ফলে বিশ্বের অনেক স্থানে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন দেখা দিতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হলে পৃথিবী আরও বড় ঝুঁকির মুখে পড়বে। এর প্রভাব কোথায় সবচেয়ে বেশি পড়তে পারে? আবহাওয়াবিদদের মতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে, যা কৃষি ও পানির সরবরাহে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার কিছু এলাকায় অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি বাড়তে পারে। ইউরোপের তাপপ্রবাহ এবং দাবানলের আশঙ্কাও বেড়ে যেতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। এল নিনো মানেই যে বাংলাদেশে নিশ্চিতভাবে খরা বা বন্যা হবে এমন কিন্তু নয়, তবে এটি বর্ষার স্বাভাবিক ধরন পরিবর্তন করতে পারে এবং ভারী বৃষ্টিপাত, দীর্ঘ বিরতি বা চরম তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। জলবায়ু বিশেষজ্ঞরা তাই আগাম প্রস্তুতির উপর জোর দিচ্ছেন। বিশ্লেষকদের মতে সুপার এল নিনোর প্রভাব শুধু আবহাওয়াতেই সীমাবদ্ধ থাকবে না। খাদ্য উৎপাদন কমে গেলে বিশ্ববাজারে খাদ্যের দাম বাড়তে পারে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে এবং অনেক দেশে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। সব মিলিয়ে সুপার এল নিনো নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা এখন বিশ্বজুড়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে মনে রাখতে হবে, এটি এখনও পূর্বাভাসের পর্যায়ে রয়েছে। আগামী কয়েক মাসে সমুদ্রের তাপমাত্রা ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণের পরই আরও নিশ্চিতভাবে বোঝা যাবে 2026 সালের এল নিনো ঠিক কতটা শক্তিশালী হবে এবং পৃথিবীর ওপর তার প্রকৃত প্রভাব কতটা পড়বে।